শ্রী পারাবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস। পর্ব ২৬। গোপাল মুখুজ্জের মন কিছুদিন থেকে খারাপ। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে তার পরিবারের ওপর কিসের যেন দৃষ্টি পড়েছে। প্রথমে মহির ছেলে অদু মরল, তারপরেই নীরুর অন্তর্ধান। নীরু এবারের কেউ না, অথচ পাড়ার সবাই সেই প্রসঙ্গ তুলে বাঁকা কথা শোনায়, যেন নীরুর সঙ্গে তাদের রক্তের সম্পর্ক। সে কার সঙ্গে পালিয়েছে এ কথা এখন সবাই জানে। অনেকে নীরুর সঙ্গে তাকে আখড়ার অদূরে গোপনে কথাবার্তা বলতেও নাকি শুনেছে, অথচ তখন কেউ বলেনি, যেন চূড়ান্ত দিনটির জন্য অপেক্ষা করেছে, গোপাল মুখুজ্জিকে টেনে ধরে কিছুটা নিচে নামানোর মতলবে। বয়ে গেল গোপাল মুখুজ্জে। দুহাতে যতদিন টাকা লুটতে পারছে ততদিন এসব সে গ্রাহ্য করে না, কিন্তু নিজের সহোদর ভাইটির কথা ভেবে তার মাথায় আগুন জ্বলে। কবরেজ মশাই মহিকে পরীক্ষা করতে পারেনি, নারীও দেখেনি, তবু গোপালের মুখে রোগের লক্ষণের কথা শুনে গম্ভীরভাবে মাথা দুলিয়েছে। বলেছে যে কত রোগেই রক্তবমন হয়, তার মধ্যে রাজযক্ষাও একটি। কবরেজ অনেক কিছু জানতে চেয়েছিল, জিজ্ঞাসা করেছিল সায়ান হে নারী চঞ্চল হয় কিনা, খাদ্যে রুচি আছে কিনা ইত্যাদি। উত্তর দিতে পারেনি গোপাল মুখুজ্জে। মহি পালিয়েছে। পালিয়েছে বলাটা ভুল, প্রথমে তাই ভেবেছিল গোপাল, পরে হেমলতার মুখে সব শুনে বুঝেছে অভ্যস্ত পথেই গিয়েছে মহি। ছোট বউয়ের দিকে তাকানো যায় না। স্বামী পুত্র সবই ছিল, পুত্র গেল, স্বামীর থেকেও নেই। অথচ কত বড় আশ্বাস সে দিয়েছিল মহির শ্বশুর মশাইকে, নিজেকে অপরাধী বলে মনে হয় তার। তবে ছোট বউকে সে পুঁথি এনে দেয়, ইংরেজি বইও এনে দিয়েছে। তাছাড়া ভাগ্যক্রমে ইংরেজি বই এনে দেবার একজন লোক পেয়ে গিয়েছে। দৈবাত বজ্রনাথের সঙ্গে একদিন দেখা হয়ে গিয়েছিল রাইটার্স বিল্ডিংস এর পাশে, হাতে একখানা ইংরেজি বই। দেখে অবাক গোপাল মুখুজ্জে, পঞ্চানন ঘোষের ছেলের হাতে ইংরেজি বই, এই যে জলে ভাসে শিলা। খুব আনন্দ হয়েছিল। জ্ঞানের কথা দু চারটে বলে শেষে বলেছিল ছোট বউয়ের জন্য ইংরেজি বই সংগ্রহ করে দেবার জন্য। বলেছিল বজ্রনাথ তার নিজের জন্য বই কিনলেও টাকা দিয়ে দেওয়া যাবে। সবেতেই রাজি হয়েছিল বজ্রনাথ। যাক, ঘোষ বাড়ির একজন অন্তত নবাবদের মোহ ছাড়তে পেরেছে। বজ্রনাথের চালচলন দেখে আগেই সন্দেহ হতো গোপাল মুখুজ্জের যে ছেলেটা সাহেবদের সঙ্গে মেশে। এখন নিঃসন্দেহ হলো পঞ্চানন ঘোষের অনেক কথা হজম করেছে। হ্যাঁ, এবারে বলুক দেখে একবার। কিন্তু ছোট বউয়ের কথা তাকানো যায় না। হেমলতা বলে ছোট বউয়ের মুখ চোখ নাকি ভাবলেশীন, মহির জন্য কাতরতা প্রকাশ পায় না, অদূর জন্যও কখনো নিরিবিলিতে কাঁদতে দেখা যায় না। হেমলতা ছোট বউয়ের এই ধরন মেনে নিতে পারে না। প্রকারান্তরে সে কথা বোঝাতে চায়, সে আরো যে পাথর হয়ে গিয়েছে শোকে তাপে। এই তো 18তে পা দেবে কি দেবে না, এর মধ্যেই কত শোক তাপ পাচ্ছে, কজন সইতে পারে। গোপাল মুখুজ্জের হৃদয়টা আরো উদ্বেলিত হয়। সে ঠিক করে যেভাবে হোক মহিকে খুঁজে ঘরে আনতে হবে। এর জন্য খারাপ মেয়ে মানুষের ঘরে ঘরে ঘুরতে হয়তো ক্ষতি নেই। হেমলতাকে দৃঢ়ভাবে সেই কথা জানাতেই স্ত্রী জ্বলে ওঠে। তাকে এমন ভাবে রেগে উঠতে জীবনে প্রথম দেখল। ভাবে মেয়েরা নাকি কল্যাণময়ী, এই কি তার রূপ? এত রূপসী হওয়া সত্ত্বেও বড় বউকে এই মুহূর্তে অমন বিশ্রী দেখতে লাগছে কেন? স্বামীর কাছে রামচন্দ্রকে বনবাসে পাঠাবার আবদার করার সময় রামায়ণের কৈকেয়ীকে কি এইরকম দেখতে হয়েছিল? গোপাল মুখুজ্জে শক্ত চোয়ালে ভাবে সে রাজা দশরথ নয়। মুখে বলে মহিকে খুঁজে বার করতেই হবে। তুমি নিজে যাবে? হ্যাঁ, নিজেই যাব। ওকে ঘরে না এনে আমার শান্তি নেই। জোর করে ধরে রাখতে পারবে? জোর করে ধরে রাখা যায় বই কি, কিন্তু তাতে লাভ নেই। বুঝিয়ে সুজিয়ে রাখতে হবে, ওর চিকিৎসা করতে হবে। পাড়ায় যে ঢিঠি পড়বে,
লোকে বলবে অমুক মুখুজ্জের টাকা হয়েছে তাই, ভাইয়ের মতো ওই সব জায়গায়। বড় বউ! হেমলতা চমকে ওঠে। এ কি তেজ স্বামীর! এত তেজ তো দেখেনি কখনো। তার বুকের ভেতরটা কেঁপে ওঠে, সে ফুঁপিয়ে কেঁদে ফেলে। তারপর তার খেয়াল হয় কাঁদলে স্বামী নরম হয়ে যায়, এমনকি আদরও করে। তাই কান্না থামতে চায় না, অদূর মতো চেঁচাতে থাকে। কিন্তু গোপাল মুখুজ্জে নীরব, এক পা এগিয়েও এলো না। তাই আঁচলে চোখ মুছে সে বলে, আমাকে স্বার্থপর ভাবলে? হ্যাঁ, স্ত্রী হয়ে স্বামী পুত্রের মঙ্গল দেখা স্বার্থপরতা? স্বামী পুত্রের মঙ্গল কি শুধু স্বামী পুত্রের দিকে চাইলেই হয়? হেমলতা বুঝতে না পেরে চেয়ে থাকে। গোপাল বলে, স্বামীর যাতে সুখ শান্তি সেটাও দেখতে হয়, স্বামীর বংশের যাতে ভালো হয় সেটাও বাদ দিতে নেই। অত অল্প নিয়ে থাকতে নেই বড় বউ। গণ্ডি কেটে দিয়ে সীতাকে রক্ষা করা যায়নি। গণ্ডি যত ছোট হবে তোমার ক্ষমতা ততই কমে যাবে। মনটাকে উদার করো, দেখবে কত শান্তি। হেমলতা স্বামীর কথা শুধু শুনেই যায়, তার অন্তরে প্রবেশ করে না। কারণ সে সত্যি স্বামী ছাড়া কিছু বুঝতে পারে না। তবে এটুকু সে বুঝল, মহি সম্বন্ধে কোনো রকম প্রতিবাদ করা আর চলবে না। কমলার ওপর কেন যেন তার নরম ভাবটা বেশ হ্রাস পেয়ে গেল। স্বামী বাইরে চলে যেতেই সে ধীরে ধীরে কমলার ঘরের দরজার চৌকাঠের কাছে গিয়ে দাঁড়ায়। যেটুকু শ্রী ছিল ঘরখানাতে তাও নেই। মেয়েটাই অলক্ষী, নইলে একটু গোছগাছ করে রাখতে পারে না? কমলা এক মনে বই পড়ছিল। মেঝেতে মাদুর পাতা, জানালার দিকে মুখ করে বসেছে সে। হেমলতাকে দেখার প্রশ্ন ওঠে না, তবে তার মুখের একটা পাশ দেখা যায়। তন্ময় হয়ে পড়ছে কমলা। তার এই তন্ময়তাকে হিংসা করে হেমলতা। কি এমন পায় ওই পুঁথির মধ্যে, যার ফলে সংসারের সবকিছুর উপর এত অনীহা? আর কেউ না বুঝুক, হেমলতা তো বুঝতে পারে যে স্বামী পুত্র কারো ওপর ওই মেয়েটির টান ছিল না কখনো। যে লোকটি নাটোরে পালিয়েছে তার ওপরও তো টান নেই দেখা গেল। কি পায় ওই বইয়ের মধ্যে? মেয়ে হয়ে সোনার গয়নার ওপর এতটুকু লোভ নেই। সোনার ওপর লোভ নেই বলেই বোধহয় মেয়েটি অলক্ষী। ওমা, এ কি! হেমলতা দেখতে পায় কমলার মুখে হাসির তরঙ্গ খেলা করছে। অন্য কোনো সময় হাসতেই দেখা যায় না বলতে গেলে। সবই তাহলে অভিনয়? এ কি! খুক খুক করে মুখে আঁচল চেপে হাসছে কমলা, তারপর লুটিয়ে পড়ে মাদুরের ওপর। ছোট বউ! ধর্মর করে উঠে বসে কমলা। আঁচল চাপা হাসি কোথায় মিলিয়ে যায়। সেই ভাবলেশীন মুখে বলে, দিদি। ঠং! এই তো হাসছিলি বিয়ের কোণের মতো, কোথায় গেল সেই হাসি? কমলা মাথা নত করে। তুই কি তাহলে আমাদের সঙ্গে খেলা করিস? খেলা? কি বলছো দিদি? ঠিকই বলছি। তোর ভাসুর তোদের ভাবনায় অস্থির। ঠাকুরপো কোথায় পড়ে আছে ঠিক নেই, এদিকে তুই গম্ভীর হয়ে আছিস। তোর ভাসুরের শান্তিটুকু কেড়ে তোর কি লাভ? ছি ছি দিদি, তুমি একই বলছো? ওর শান্তির জন্য আমি প্রাণ দিতে পারি, শুধু ওরই জন্য আমি একটু ভুলে থাকতে পারি। কি ভুলে থাকতে পারিস? সবকিছু। উনি বই এনে দেবার ব্যবস্থা করে আমাকে বাঁচিয়েছেন। ভুলে যাই আমি ঘোষালদের বাড়ির মেয়ে, ভুলে যাই আমি মুখুজ্জেদের বাড়ির বউ, আমি ছেলের মা, তাও ভুলে যাই। হেমলতা বলে, কি বলছিস তুই? এ তো সাংঘাতিক কথা। পুঁথি পড়লে লোকে পাগল হয়ে যায় নাকি? তা অমন পাগলামি এমনিতে মাঝে মাঝে করলে পারিস? সবাইকে দেখিয়ে মাঝে মাঝে অমন করে একটু হাসিস তো ছোট বউ। নইলে তোর বুকের আগুন থেকে আমার বুকেও যে আগুন লাগতে শুরু করেছে। এসব তুমি কি বলছো দিদি? এতক্ষণে হেমলতার চোখ ছলছল করে ওঠে, তার ঠোঁট ফুলে ওঠে। কমলা তাই দেখে কাছে এগিয়ে আসে। হেমলতা কেঁদে ফেলে। কমলা তাকে জড়িয়ে ধরে। দিদি, কেঁদো না, বলো আমাকে কি করতে হবে, আমি তাই করব।
তুমি ছাড়া আমার আর কি আছে? তুমি তো জানো, ওদু চলে যাবার পর বাবার কাছে বেশি যাই না। এবার থেকে একেবারেই যাব না। তোমার জন্য সব করব দিদি, যা বলবে সব। হেমলতা তখন তার স্বামীর সংকল্পের কথা বলে কমলাকে। বলে, ঠাকুরপোর জন্য ওরও দুর্নাম হবে। বলতো কি করে সহ্য করি? তাই তো, এটা তো ঠিক হলো না। কি করে ফেরাই বলতো? বলছেন রোজ ঘুরে ঘুরে দেখবেন ওইসব পাড়ায়। ওর সন্দেহ ঠাকুরপো লুকিয়ে রয়েছে, নইলে খুঁজে বার করা এমন কিছু অসুবিধা হতো না। তুই যদি একটু ধরে রাখতে পারতিস ঠাকুরপোকে, তাহলে এটা হতো না। কেন পারিস না রাক্ষসী? কেন পারিস না? তুই না ওর বিয়ে করা বউ? একটা দীর্ঘশ্বাস ফেলে কমলা ধীরে ধীরে বলে, এবারে একবার ধরে এনে দাও, আমি আপ্রাণ চেষ্টা করব। পারবি? হ্যাঁ, মনে হচ্ছে পারবো। কেন পারবো না? হেমলতা অনেকটা নিশ্চিন্ত হয়ে চলে যেতে কমলা ভাবে, কেন পারবে না সে? নিজের মনটাকে হত্যা করে সবকিছুই পারা যায়। সেও ঠিক পারবে। মহির মতো শুধু সাধারণ কথা বলতে হবে। মহি আগে যেমন স্থূল রসিকতা করত, সেই রসিকতার উপযুক্ত জবাব দিতে না পারলেও অন্তত হাসতে পারবে। মহির সব ইচ্ছার যুপকাষ্ঠে নিজেকে বলি দিতে হবে। দেবে সে, তাই দেবে। বড় ঠাকুরের বংশের মর্যাদা সে রাখবে। বাবার মুখে ভাসুরের অনেক প্রশংসা শুনেছে কমলা। সে জানে অন্য কেউ হলে তাদের কবে এই বাড়ি ছেড়ে চলে যেতে হতো। তারই প্রতিদান দিতে হবে। দেবে সে।